শাবাশ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, শাবাশ, অবশেষে সেই দুঃসাহসিক কাজটা করেই ফেললো প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। একদিকে যখন ভারত চোখ রাঙাচ্ছে, তখন ভারতের সেই চোখ রাঙানি উপেক্ষা করেই আজকে সেই ঘোষণা সরকারিভাবে এসেই গেল। নীতিতে প্রতিবেশী সুলভ ভালোবাসারও যে নিজস্ব ব্যাকরণ আছে, বাংলাদেশ যেন তার এক জীবন্ত উদাহরণ। এমন এক সম্পর্ক যেখানে বাংলাদেশের নিজের সিদ্ধান্তের খবরেও কখনো কখনো পাশের বাড়ির বারান্দায় নড়ে চড়ে বসার শব্দ শোনা যায়। আর এবার সেই শব্দ আরো জোরালো হয়েছে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি ঘিরে। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের এই চুক্তির সম্ভাব্য পরিসরে বাংলাদেশের নাম উঠতেই ভারতের কপালে চিন্তার ভাঁজ। প্রশ্নটা তাই স্বাভাবিক, বাংলাদেশ নিজের নিরাপত্তার ছাতা একটু বড় করতে চাইলে দিল্লির কপালে কেন চিন্তার ভাঁজ দেখা যায়? দর্শক, রাজনীতিতে এক ঐতিহাসিক ও যুগান্তকারী সুখবর। বাংলাদেশের রাজনীতিতে 1971 সালের পর সোফা এখন পর্যন্ত এই ধরনের দৃশ্য আমরা দেখিনি, কিন্তু এটা প্রত্যাশিত দৃশ্য। মক্কা প্যাক্ট একটা জোট যার নামের সঙ্গে জড়িয়ে আছে মুসলিম বিশ্বের সবচেয়ে পবিত্র শহর। তিনটি দেশ, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। আরেকটি প্রশ্ন, এই জোট কি মধ্যপ্রাচ্যের নিরাপত্তার পুরনো হিসাব বদলে দিতে যাচ্ছে? মক্কায় যখন সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তি করল, তখন খুব দ্রুত একটা শব্দ সামনে চলে এলো, মুসলিম ন্যাটো। কিন্তু মক্কা প্যাক্ট কি সত্যিই মুসলিম ন্যাটো? ইরান কি এতে যোগ দিচ্ছে? বাংলাদেশ কেন এতে আগ্রহ দেখাচ্ছে? ভারত কেন বিষয়টি সতর্কভাবে দেখছে? ভারতের জন্য আরেকটি দুঃসংবাদ দিলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানিয়েছেন, বহুল আলোচিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশ এই মুসলিম ন্যাটোতে যুক্ত হবে। অর্থাৎ 4টি গুরুত্বপূর্ণ কারণ আছে যে কারণে বাংলাদেশকে অবশ্যই এই মুহূর্তে মুসলিম ন্যাটোতে যুক্ত হতে হবে, এবং ভারতের আগ্রাসন থেকে, ভারতের আধিপত্যের হাত থেকে যদি দেশকে রক্ষা করতে হয়, তাহলে এই মুহূর্তে এই মক্কা এগ্রিমেন্টের তুলনায় সিকিউরিটি আমব্রেলা বাংলাদেশের জন্য আর অ্যাপ্রোপ্রিয়েট একটিও নেই। এবার টাকার মহাসমুদ্রে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ। সৌদি আরব কি বাংলাদেশকে ধনী বানিয়ে দিবে? দর্শক, একটু চোখ বন্ধ করে কল্পনা করুন। একদিকে সৌদি আরবের রাজপ্রাসাদে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সই করা একটি $1 ট্রিলিয়ন চুক্তির ফাইল, আর অন্যদিকে ভারতের সাউথ ব্লকে শীর্ষ আমলাদের চোখে মুখে চরম হতাশা আর ক্ষোভ। কেন এই বৈপরীত্য? দর্শক, এইমাত্র পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় কিছু বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। দর্শক শ্রোতা, এইমাত্র পাওয়া গরম টাটকা খবর, ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলে দর্শক শ্রোতা বাংলাদেশের বর্তমান রাজনীতি নিয়ে খুবই ভয়ঙ্কর কিছু বিষয় আপনারা জানতে চলেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তবে হ্যাঁ, ধৈর্য সহকারে দেখতে হবে এবং মনোযোগ সহকারে শুনতে হবে। কথা বাড়াবো না, সরাসরি বিশ্লেষকদের আলোচনায় চলে যাব। তার আগে বলবো, আপনারা এই চ্যানেল থেকে যে ভিডিওটি দেখছেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ। তো চলুন তাহলে কথা কেন, একটা লাইক দিয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। বাংলাদেশ কি তবে এবার সত্যি টাকার সাগরে ভাসতে যাচ্ছে? সৌদি আরবের সাথে $1 ট্রিলিয়ন বিশাল এক চুক্তি, আর সাথে তুরস্কের শক্তি যুক্ত হয়ে বাংলাদেশের অর্থনীতিতে যে বিরাট পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে, তা দেখে নাকি ওপারে ভারতের সাউথ ব্লকে চরম ভয় ঢুকে গিয়েছে। গত 1.5 দশক ধরে বাংলাদেশকে আটকে রাখা, পেঁয়াজ রসুন বন্ধ করে কৃত্রিম অভাব তৈরি করা, আর কথায় কথায় ভয় দেখানোর দিন কি তবে চিরতরে শেষ হতে চলেছে? সৌদি আরবের মক্কা প্যাক্ট আর তুরস্কের সাথে হাত মিলিয়ে বাংলাদেশকে কিভাবে ইউরোপ আর মধ্যপ্রাচ্যের বাজারে রাজত্ব করতে যাচ্ছে, তার পেছনের আসল কথা আজ আমরা একদম পানির মতো সোজা ভাষায় ভেঙে পড়ব। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে চট্টগ্রাম বন্দর হয়ে উঠবে পুরো বিশ্বের বড় বড় বাঘা বাঘা দেশের নজর কাড়া 1 নম্বর ব্যবসা কেন্দ্র, কিভাবে আমাদের দেশের লাখ লাখ ইঞ্জিনিয়ার, কারিগর আর পোশাক কারখানার ভাইরা সৌদি আরবের এক বিশাল প্ল্যান ভিশন 2030 এটি বদলে দেবে, আর দিন শেষে পাশের দেশের কড়া গলা বা ভয় দেখানোকে বুড়ো আঙুল দেখিয়ে বাংলাদেশের নিজের পায়ে ভর করে রকেটের গতিতে সামনে এগিয়ে নেবে। ঘটনা শুরু হয়েছে, কিন্তু এর আঁচ দিয়ে লেগেছে অনেক দূরে। খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশে লেগেছে এই আঁচ। সৌদি আরবের খুব পাওয়ারফুল ও দরকারি মক্কা প্রতিরক্ষা চুক্তি বা মক্কা প্যাক্টে যোগ দেওয়ার ইচ্ছা জানিয়ে দিয়েছে বাংলাদেশ। সাধারণ মানুষ হয়তো ভাবছেন এটা কি শুধুই বন্দুক বারুদ বা সৈন্যের সঙ্গে চুক্তি? ভুল ভাবছেন। সোজা বাংলায় বলতে গেলে এটা কেবল সেনা দল বা মারামারির গল্প নয়, বরং এটা হলো $1 ট্রিলিয়ন এক বিশাল তেলের টাকার নতুন ব্যবসার নাম। চিন্তা করে দেখুন তো, মধ্যপ্রাচ্যে তেল বিক্রির যে বিশাল টাকার সমুদ্র আছে, সেই সাগরে এখন সরাসরি বাংলাদেশের পা রাখছে। যে সৌদি আরব এতদিন শুধুই আমাদের দেশ থেকে কম খরচে ঝাড়ুদার বা ছোট কাজ করার লোক নেওয়ার কথা, সেই সৌদি আরব এখন বাংলাদেশকে তাদের দেশে গড়ে তোলার আসল সঙ্গী বানাচ্ছে। আর ঠিক এই জায়গাতেই বড় ধাক্কা খেয়েছে ভারতের সাউথ ব্লক। এতদিন যারা মনে করত বাংলাদেশকে তারা হাতের মুঠোয় আটকে রাখবে, তাদের চোখের সামনে দিয়ে মধ্যপ্রাচ্যের কোটি কোটি ডলার ঢাকায় ঢুকবে। সৌদি আর তুরস্কের সাথে বাংলাদেশের এই বিশাল মিল আর মক্কা প্যাক্টে যোগ দেওয়ার কারণে
কারণেই খবর ছড়িয়ে পড়তে ভারতের সাউথ ব্লকে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে। ওপারে ভারতের বড় কর্তারা এখন চরম দুশ্চিন্তায় রাত কাটাচ্ছেন। এতদিন ধরে যে বাংলাদেশকে তারা নিজেদের একচেটিয়া বাজার বানিয়ে রেখেছিল, সেই বাংলাদেশ এক ধাক্কায় তাদের হাতের বাহিরে চলে যাচ্ছে। এই ভয়টাই তো এখন সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। ওপারের সাউথ ব্লক খুব ভালো করেই জানে, বাংলাদেশ যদি সৌদি আরবের তেলের টাকা আর তুরস্কের দরজায় পৌঁছে যায়, তবে ভারতে বসে পেঁয়াজের বন্ধের ভয় দেখানো কিংবা হঠাৎ কৃত্রিম অভাব তৈরি করে দাদাগিরি ফলানো হার টিকবে না। ফলে এই নতুন পথ থামিয়ে দিতে বা বাংলাদেশকে আবার চেপে ধরতে তারা হয়তো সামনের দিনে নতুন করে মালপত্র পাঠানো বন্ধের ফন্দি কষতে পারে, কিংবা তেল ও গ্যাস এবং দরকারি জিনিস দেওয়া আটকে দিয়ে কৃত্রিম সংকট তৈরি করতে পারে। তবে নিজেদের ডোবায় বসে তারা যতই ভয় পাক বা ফন্দি আটুক না কেন, নতুন বাংলাদেশ যে কেনাকাটার বিকল্প রাস্তা বানিয়ে সাউথ ব্লকের সব চাল চুল মার করে দিতে পারত, তা তারা ইতিমধ্যেই টের পেতে শুরু করেছে। গত 1.5 দশকের দিকে একবার পেছনের দিকে ফিরে তাকান্ত, বাংলাদেশ কি সত্যি স্বাধীনভাবে নিজের ব্যবসা করতে পেরেছিল? পেঁয়াজ থেকে শুরু করে তুলো, সুতো কিংবা রোজকার চাল ও ডাল সবকিছুর জন্যই আমাদের ওপারে তাকিয়ে থাকতে হতো। একটু কিছু হলেই আমাদের দেশে দাম বাড়িয়ে দিয়ে কৃত্রিম অভাব তৈরি করা হতো। আমাদের বাজারকে এতদিন ভারতের একচেটিয়া ব্যবসা বাণিজ্য করার জন্য ব্যবহার করা হতো। কথায় কথায় আমাদের ব্যবসা আটকে রাখা হতো, ভয় দেখানো হতো। সীমান্তে ট্রাকের পর ট্রাক আটকে রেখে কাঁচামাল পচিয়ে ফেলা আর আমাদের চেপে রাখার বা চেপে ধরার বহু খেলা যেন অনেক বছর ধরেই চলছে। কিন্তু এখন কথা হলো, সেই দিন কি আর আছে? বাংলাদেশের মানুষ আর দেশের নেতারা কি আর আগের মতো করে চুপ করে কোনো অন্যায় সহ্য করবে? সৌদি আরবের বড় রাজপুত্র বা কর্তারা তাদের দেশকে নতুন করে সাজানোর জন্য ভিশন 2030 নামে এক বিশাল প্ল্যান হাতে নিয়েছে। সেই মরুভূমির দেশে হাজার হাজার কোটি টাকার নতুন আধুনিক শহর বানানো হবে, তেলের বড় বড় কারখানা হবে, আন্তর্জাতিক ব্যবসা হবে। আর এই ভিশন 2030 হলো সত্যি সত্যি সবচেয়ে বেশি তাদের দরকার পড়বে। জানেন, সৌদির দরকার পড়বে আমাদের দেশে লাখ লাখ কাজের মানুষ, মেধা থাকা ইঞ্জিনিয়ার, কায়িক পরিশ্রম করা লোক, আমাদের তৈরি পোশাক কারখানার অভিজ্ঞ মানুষদের। আমাদের দেশের খেটে খাওয়া মানুষ আর বুদ্ধিমান তরুণরাই তৈরি করবে সৌদি আরবের সেই নতুন ভবিষ্যৎ। আর এর বদলে আমাদের দেশে আসবে তেলের দেশে জমানো কোটি কোটি খাঁটি রিয়াল আর ডলার। এই একটা চালই বাংলাদেশকে ভারতের উপর একতরফা নির্ভরতা থেকে সারা জীবনের জন্য মুক্তি দিতে যথেষ্ট। তবে গল্প কিন্তু এখানেই সত্য নয় বা এখানেই শেষ নয়। সৌদির সাথে তেলের হিসেব মেলানোর পাশাপাশি বাংলাদেশ এখন হাত মেলাচ্ছে আরেক পাওয়ারফুল দেশ তুরস্কর সাথে। আপনারা অনেকেই জানেন, তুরস্ক হলো এশিয়া আর ইউরোপ এই দুই বিশাল মহাদেশের একদম মাঝখানের আসল পেট বা দরজা। তুরস্কের সাথে আমাদের দেশে যে একটা নতুন বাণিজ্যিক সম্পর্ক তৈরি হচ্ছে, এর ফলে বাংলাদেশকে আর কারো দয়া বা দক্ষিণাঞ্চলের উপর নির্ভর করে ব্যবসা করতে হবে না। এতদিন আমাদের দেশের জামা কাপড় কিংবা অন্যান্য মালামাল ইউরোপে পাঠাতে গেলে কত ঝামেলা যে পোহাতে হতো। সমুদ্রের পথে জটলা, বড় বড় জাহাজের দাদাগিরি আর অন্য দেশের কড়া নজর পার হতে হতো। কিন্তু তুরস্কের সাথে আমাদের নতুন ব্যবসা শুরু হলে বাংলাদেশ সরাসরি ইউরোপের বাজারে মাল পাঠানোর একটি নতুন রাস্তা পেয়ে যাবে। এর ফলে ইউরোপ ও আমেরিকার বাজারে বাংলাদেশ নিজের ইচ্ছে অনুযায়ী মালামাল বেচতে পারবে, আর সেই সাথে ভাঙবে অন্য দেশের একছত্র রাজত্ব বা দাদাগিরির দেয়াল। এখন কথা উঠতেই পারে, বাংলাদেশ যদি এত দ্রুত সৌদি তেলের টাকা আর তুরস্কের দরজায় পৌঁছে যায়, তবে কি পাশের দেশ চুপচাপ করে আঙুল চুষবে? একদমই না। আমাদের দেশের এই বিশাল উন্নতি আটকানোর জন্য ইতিমধ্যেই তো অনেক ধরনের ফন্দি ফিকির শুরু হয়ে গেছে। গোপন জায়গায় কথা উঠছে বাংলাদেশ যাতে একা একা এগিয়ে যেতে না পারে, সেজন্য হয়তো আমাদের দেশে পেঁয়াজ ও চাল পাঠানো বন্ধ করে দেওয়ার চেষ্টা করতে পারে। সীমান্তে মাল পাঠানো আটকে দিয়ে বাংলাদেশকে ভয় দেখাতে পারে, নতুন নতুন চেষ্টা করতে পারে। আমাদের দেশে হঠাৎ কৃত্রিম অভাব তৈরি করে মানুষকে খেপানোর চেষ্টা হতে পারে, যাতে দেশের মানুষের ভেতরের পরিবেশ নষ্ট হয়ে যায়। কিন্তু আমাদের বাংলাদেশও এখন আগের মতো দুর্বল বা বোকা নেই। বাংলাদেশ এখন খুব হিসেব করে নিজেদের মালপত্র আনার বিকল্প রাস্তা বানিয়ে নিচ্ছে। কোনো একটা দেশ যদি হঠাৎ পেঁয়াজ বা চাল পাঠানো বন্ধ করে দেয়, তবে যাতে দেশের মানুষকে একদিনও কষ্ট করতে না হয়, সেই ব্যবস্থা আগে থেকেই নিয়ে রাখা হচ্ছে। সৌদি আরবের বিশাল টাকার ফান্ড তুরস্ক বা মিশরের মতো বন্ধু দেশগুলো থেকে সরাসরি জাহাজে ভরে জিনিসপত্র আনার নতুন রাস্তা এখন খোলা। ভারত যদি কালকে সীমান্ত বন্ধও করে দেয়, তবে সৌদি বা মিশরের জাহাজ এসে আমাদের চট্টগ্রাম আর মংলা বন্দরে সোজা মালপত্র নামিয়ে দিয়ে যাবে। ফলে কৃত্রিম অভাব তৈরি করে বাংলাদেশকে আর কোনোভাবেই ভয় দেখানো সম্ভব হবে না। একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, মক্কা প্যাক্ট যদি পুরোপুরিভাবে চালু করতে পারেন, সৌদির টাকার সাগর যদি চট্টগ্রাম বন্দরে এসে মেলে, আর তুরস্কের মাধ্যমে যদি ইউরোপে আমাদের পথ খুলে যায়, তবে আগাতক্ষণ কোনো বড়মি 10 বছরে বাংলাদেশের অর্থনীতি কত উঁচুতে উঠে যাবে। তখন বাংলাদেশ আর কারো হাতে হাত পাতার জন্য, কারো জায়গায় চলে যাওয়ার জন্য, কারো সাহায্য চাওয়ার জন্য বারবার মুখিয়ে থাকবে না। দেশ যদি চড়া গলায় কথা বলতে আসে কিংবা ফারাক্কার পানি আটকে ভয় দেখাতে চায়, তবে আমাদের বাংলাদেশ সোজা দাঁড়িয়ে জবাব দিতে পারবে। কারণ যেই দেশের টাকার জোর থাকে, সেই দেশের কাছে বিকল্প পথ খোলা থাকে। সেই দেশকে জোর খাটিয়ে চেপে রাখা দুনিয়ার কারো পক্ষেই সম্ভব নয়। বিগত দিনগুলোতে বাংলাদেশকে যারা দুর্বল ভেবে একতরফা সুবিধা নিয়ে গেছে, তাদের জানিয়ে দেওয়া দরকার, নতুন বাংলাদেশ নিজের লাভ ভালো করেই বোঝে। নিজের মাটির অধিকার, নিজের নদীর পানি আর নিজের ব্যবসার টাকা বুঝে নিতে বাংলাদেশ এখন আর ভয় পায় না। দুনিয়ার বাজারে সম্মান নিয়ে এবং সামনের সমান অধিকার নিয়ে ব্যবসা করার জন্য বাংলাদেশ
বাংলাদেশ এখন পুরোপুরিভাবে তৈরি। আপনার কি মনে হয় সৌদি আরব আর তুরস্কের সাথে এই নতুন সম্পর্ক কি সত্যি বাংলাদেশকে অন্যের দাদাগিরি থেকে মুক্তি দেবে? ভারতে বসে বাংলাদেশকে আটকে রাখার বা যে চেষ্টা চলছে সেটার জবাব আমাদের কিভাবে দেওয়া উচিত? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে লিখে জানান। চলে গেছে মক্কায় প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি ইতিমধ্যেই আজকে মক্কায় পৌঁছে গেছেন। কেন গিয়েছেন, সেখানে গিয়ে কি করবেন, সেই বিষয়টি আসছি। তার আগে চলুন আমরা একটু প্রাণ খুলে হাসি। ভিডিওটা দেখার পরে আমি অবশ্য কেঁদেছি, আপনারা কাঁদবেন কি হাসবেন সেটা আপনারা সিদ্ধান্ত নিন। আগে ভিডিওটা দেখুন। এই বিষয়টা নিয়ে যখন সালাউদ্দিন আহমেদ আমাদের প্রিয় স্বরাষ্ট্রমন্ত্রীকে যখন জিজ্ঞেস করা হয়, এখন স্বরাষ্ট্রমন্ত্রী নাই তো, সে কি সালাউদ্দিন আহমেদ নেই? না, নাই তো, এখন ওই যে এটা স্বরাষ্ট্রমন্ত্রী কি, আরে স্বরাষ্ট্রমন্ত্রী বলতে গেছে তো, সে নাই তো। স্বরাষ্ট্রমন্ত্রী এটা হয়েছে তো, ওই যে কি হ্যাঁ বার করে চাষ করে, স্বরাষ্ট্রমন্ত্রী নাই তো সে। সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী নেই? না, ওই যে লম্বাটা ছেলেটা কি আরে পানি সম্পদ মন্ত্রী ছিল। আপনি কি ফেসবুক থেকে সব নিউজ নেন? না না, আমি দেখছি তো। না, এখনো তো কখন এলো এটা? আরে পানি মন্ত্রী কে ছিল? এনি 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 না স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে বলে কখন? কাটো এটা রাখেন, এটা রাখেন। না না, এই যে ভিডিওটা দেখলেন, ওনাকে চেনেন? উনি হচ্ছেন আমাদের সিনিয়র সাংবাদিক মাহবুব আজিজ ভাই। মাহবুব আজিজ ভাই তিনি বিএনপি পন্থী একজন সাংবাদিক। শুধু বিএনপি পন্থী না, উনি পুরাপুরি শেখ হাসিনার যে বয়ান, ভারতের যে বয়ান, সেই বয়ান তিনি ফেরি করে বেড়ান। মন্ত্রণালয়গুলো নতুন করে পুনর্গঠন হয়েছে, সেখানে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি, তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়ার কথা এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে স্থানীয় সরকার এবং এলজিআরডি মন্ত্রীতে দেওয়ার কথা। এটা নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে, চূড়ান্ত কিন্তু এখনো হয় নাই, কার্যকর হয় নাই। কিন্তু তিনি ওই খবর পড়েই বসে আছেন যে হ্যাঁ তাইলে স্বরাষ্ট্রমন্ত্রী এখন এনি, আবার এনির নামও জানেন না, দলীয় লোক, তার মনেই নাই যে এনি যে একজন পানি সম্পদ মন্ত্রী। ওই কে যেন, ওই যে ওখানে ওই যে আগে ছিল ওই যে পানি সম্পদ মন্ত্রী, কি যেন নামটা। এই হলো সিনিয়র সাংবাদিকদের অবস্থা। সাইফ মুস্তাফিজ এনসিপি নেতা, খুব চমৎকার করে সে আবার বলছিল যে না এটা কিন্তু আর্কাইভে রাখেন না, লজ্জা শরমের ব্যাপার। উপস্থাপকও বলছে যে না তাহলে এটা কি করবো। সাইফ মুস্তাফিজ আবার বলছে না এটা রেখে দিয়ে, এটা রেখে দিয়ে, এটা কাজে লাগবে। এগুলো সার্কাস। যাই হোক, একটু বিনোদন পেলাম আর কি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তিনি ইতিমধ্যেই সৌদি আরবের জেদ্দায় পৌঁছে গেছেন। আগামীকাল, অর্থাৎ আমি যখন এই ভিডিও করছি আপনারা যখন দেখছেন 27 তারিখে ওআইসির পররাষ্ট্র মন্ত্রীদের একটি সম্মেলন, সেখানে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এর ফাঁকে কি করবেন বুঝতেই পারছেন, যেহেতু সৌদি আরবে গেছে। এই খবর বলার সাথে সাথে ওই পাশ থেকে, কাঁটাতারের বেড়ার ওপার থেকে বাংলাদেশের কয়েকটা পত্রিকার সম্পাদককে কড়া করে ধমক দেওয়া হলো, এই বলে তোমরা কি করছো এখনো, কেন এই যে কারিগরি অর্থ তোমাদের পিছনে ঢালছি, এগুলো কোথায় যাচ্ছে, কাদের পিছনে ঢালছি, এখনো তোমরা এই ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে পারছো না। সে তো পুরো জেদ্দাতে চলে গেল প্রায়, তাহলে তোমরা কি করছো। এবার ওই সম্পাদক তার সমস্ত অনুসন্ধানী সাংবাদিকদেরকে ডাকলেন, ডেকে বললেন কোনো কথা শুনতে চাই না, তাড়াতাড়ি হুমায়ুন কবিরের পিছনে লেগে যাও, দেখো সে কোথায় কি দুর্নীতি করেছে, বা তার কোথায় কোনো স্ক্যান্ডাল আছে কিনা, সে কোনোদিন কোনো মহিলাদের সাথে কথা বলেছে কিনা, কারোর সাথে কোনোদিন কোনো জায়গায় ঘুরতে গেছে কিনা, বা কারো কাছ থেকে 10টা টাকা ধার নিয়েছে কিনা, যা পাও তাড়াতাড়ি খুঁজে আনো। অনুসন্ধানী সাংবাদিকরা লেগে পড়লেন ওইগুলো খুঁজতে। খুঁজতে খুঁজতে তারা পায়ের ঘাম মাথায় ফেললেন, বুঝতে পেরেছেন তো, পায়ের ঘাম মাথায় ফেলেছে। তারপরেও যখন আর কিছু পায় নাই, তখন একটা জিনিস পেয়ে গেলেন, কি পাসপোর্ট। 2টা পাসপোর্ট পেয়েছেন, একটা তিনি বাংলাদেশের পাসপোর্ট আর একটা লন্ডনের পাসপোর্ট। ইউরেকা ইউরেকা বলে চিৎকার করতে করতে সম্পাদকের দরবারে গিয়ে বলছে, মহারাজ পেয়ে গেছি, এই যে তার 2টি পাসপোর্ট, তিনি বাংলাদেশের নাগরিক, ব্রিটেনেরও নাগরিক। এবারে মহারাজ তো বলেন ঠিক আছে, একবারে লেগে পড়ো, ছাপাও, প্রকাশ করো, তার বিরুদ্ধে একেবারে সিরিজ রিপোর্ট করতে থাকো। কিন্তু এই সম্পাদক মন্ডলী আসলে ধমক খেয়ে তো তাদের অবস্থা কাহিল, লুঙ্গি খুলে যাওয়া অবস্থা, হয়তো অনেক কিছু নিজ দিয়ে পাস হয়ে গেছে, টেরও পায় নাই। কারণ ধমকটা কে দিয়েছে বুঝতে হবে তো, রুজি রুটির ব্যাপার। হ্যাঁ, বাংলাদেশের সংবিধানে এটি আছে যে একজন দ্বৈত নাগরিক যিনি, তিনি নির্বাচন করতে পারবেন না। তো হুমায়ুন কবির কি নির্বাচিত? তিনি কি নির্বাচন করেছেন? কোন আসন থেকে নির্বাচন করেছেন? পত্রিকার এই কয় মহারাজ ওটা ভুলেই গেছে যে তিনি আসলে কোনো জায়গা থেকে নির্বাচন করেন নাই, নির্বাচিত নন, তিনি টেকনোক্রেট কোটায় এসে এখানে প্রতিমন্ত্রী হয়েছেন, এটা তারা ভুলেই গিয়েছিল। সংবিধানে কি এই ব্যাপারে কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা আছে? না, নাই তো। যেহেতু এই ব্যাপারে সংবিধানের পরিষ্কার কোনো দিক নির্দেশনা নাই, ফাঁকফোকর রয়েছে, বাংলাদেশের মানুষ হুমায়ুন কবিরের পাশে এসে দাঁড়ালেন, হুমায়ুন কবিরকে এমন ভাবে আপন করে নিলেন। এখন এরা ওইখান থেকে ধমক খাচ্ছে, ধমক খেয়ে এখানে তো আসলে কিচ্ছু করতে পারছে না। এখানেও তো মির্জাফরের কাতারে নাম লেখা হয়ে গেছে, দালাল মুনাফেকের কাতারে তাদের নাম লেখা ইতিমধ্যেই কমপ্লিট। এখন কি করবে? এখন তারা আরেক শ্রেণীর দালাল যারা আছে, সুশীল দালাল, এই সুশীল দালালদের লাগিয়ে দিয়েছে। এর ভিতরে যে নবনীতা চৌধুরী আওয়ামী লীগের আমলে 71 টিভিতে যে 4 মহিলা ছিল, নারী সাংবাদিক, যারা বাংলাদেশটাকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য এমন কোনো প্রচেষ্টা নাই যা শেখ হাসিনার সমস্ত কাজকে তারা বৈধতা দিত। শেখ হাসিনা যা করতো, এই 4 জন, ফারজানা রূপা,
মিথিলা ফারজানা, সমা ইসলাম আর নবনীতা চৌধুরী। এই নবনীতা চৌধুরী কয়েকদিন ইউনূস সরকারের আমলে একটু চুপচাপ ছিল, বেশ একটু নিরপেক্ষ কথা বলার চেষ্টা করতো। এখন বিএনপি ক্ষমতায় আসার পরেই যেই ওপার থেকে শেখ হাসিনা বলে যে ডিসেম্বরে আমি আসছি, সে তো একেবারে আবার তার সেই আগের জায়গায় ফিরে গেছে। সে এখন যুক্তি দেখানো শুরু করেছে যে বাংলাদেশ পাকিস্তানের পক্ষ নিয়ে ভারতকে শত্রু বানিয়ে কি অর্জন করতে যাচ্ছে। এই মক্কা প্যাক্টে অংশগ্রহণ করা মানেই ভারত যদি পাকিস্তানের উপরে আক্রমণ করে, তাহলে তো ওই চুক্তি অনুসারে বাংলাদেশ সরাসরি পাকিস্তানের সাথে সহমর্মিতা জানিয়ে যুদ্ধে জড়িয়ে যেতে হবে, ভারতের সাথে তাকে যুদ্ধ করতে হবে। তাহলে হাজার হাজার কিলোমিটার সীমান্ত যে দেশের সাথে, সেই দেশের সাথে বাংলাদেশ যুদ্ধে জড়াবে, ইত্যাদি ইত্যাদি যা যা বলা যায়। মানে বাংলাদেশকে ঘর কোনো করার জন্য, বাংলাদেশের মানুষকে ভয় দেখিয়ে ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য এদেরকে যা শিখিয়ে দেওয়া হয়েছে, সেই বয়ানি এরা তৈরি করছে। এটা আবার তারা কোথায় পেয়েছে? আওয়ামী লীগের এই গান্ডুগুলো কোথায় পেয়েছে? কলকাতার আরেকজন আছে মনোজ দাস। মনোজ দাস তো আজকে সরাসরি বাংলাদেশের উপর হুমকি দিয়ে বসেছে। তিনি একটা টকশোতে যে দেখলাম বলছে, বাংলাদেশ যদি মক্কা জোটে যোগ দেয়, এই তথাকথিত ইসলামী মক্কা জোটে বা এই ন্যাটো জোটে, ইসলামী ন্যাটো, এই জোটে যদি যোগ দেয়, তাহলে এরা ভারতের জন্য যেরকম হুমকি, ভারতও এখান থেকে পিছিয়ে থাকার কোনো সুযোগ নাই। ভারতকে এখন সিদ্ধান্ত নিতেই হবে, কারণ বাংলাদেশ হয়তো চাইছে এই জোটের সাথে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান এইখানে যোগ দিয়ে তারা হয়তো চাইছে ভারতের যে শিলিগুড়ি করিডোর আছে 22 কিলোমিটার চিকুন একটা পথ, এইটাকে কেটে দিয়ে বিচ্ছিন্ন করে দেবে 7 রাজ্য থেকে। যেহেতু এইদিকে তারা নজর দিচ্ছে, এই চিন্তা ভাবনা আছে, এই জন্যই তারা মক্কা জোটে যোগ দিচ্ছে। সুতরাং ভারতেরও অধিকার আছে তার আগেই, ওই জোটে যোগদান করার আগেই তাদেরও এরকম রংপুর বিভাগ নিয়ে এইখানে তাদের ছোট্ট কয়েক কিলোমিটার, 28 কিলোমিটার বা এরকম ছোট্ট সরু পথ আছে। ওদিকে চট্টগ্রামে খুব ভারতের কাছে বঙ্গোপসাগর সহ। সুতরাং ভারতের উচিত হবে তার আগেই এটাকে বিচ্ছিন্ন করে দেয়া, এবং ভারত সেটি করবে তার নিজের প্রয়োজনে, তার নিজের সুবিধার কারণে, তার নিজের সিকিউরিটির কারণে। বলছেই ভাবে এদের এরকম ভয় ভীতির পরেও পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগদান করার জন্য, বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য ইতিমধ্যেই তিনি সৌদি আরবের জেদ্দায় পৌঁছে গেছেন এবং তিনি মক্কাতে বৈঠক করবেন বলে জানা গেছে। এই যে যখন বাংলাদেশ এরকম সংকটে পড়বে, বাংলাদেশ যে কাজটি করতে গেলে আমাদের দাদাবাবুরা প্রচন্ডভাবে ক্ষিপ্ত হবে, আর এদেশের যারা ওই সুরেই হুক্কা হুয়া করে উঠবে, তখনই আমরা তাদেরকে চিনে ফেলবো। এই চিনার একটা সহজ সমীকরণ, সহজ সূত্র, এদেরকে আমাদের চিনতেই হবে, চিহ্নিত করে এদেরকে আমাদের আলাদা করতেই হবে। কারণ এমনভাবে তাদের পূজা করে যে আপনি আপনার সিকিউরিটি পারপাসে একটা যুদ্ধ বিমান কিনতে যাবেন, একটা ড্রোন কিনতে যাবেন, সাথে সাথে এরা হুক্কা হওয়া শুরু করবে, চিৎকার চেঁচামেচি শুরু করবে। হ্যাঁ, ড্রোন কি করব? খেতে পাই না, পেটে ভাত নাই, কেন আমাদের এই ড্রোন লাগবে? এই ড্রোন দিয়ে আমরা কার সাথে যুদ্ধ করব? দাদাবাবুদের কোনো ভিডিও আবার স্পর্শকাতর কোনো বিষয় আবার ফুটেজ সংগ্রহ করে না আনে, এই জন্য তারা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। প্রিয় ভাই বোনেরা, এই পুরো বিষয়টা শোনার পরে আপনাদের কাছে কি মনে হয়েছে? আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মক্কা প্যাক্ট একটা জোট যার নামের সঙ্গে জড়িয়ে আছে মুসলিম বিশ্বের সবচেয়ে পবিত্র শহর, 3টি দেশ, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। আরেকটি প্রশ্ন, এই জোট কি মধ্যপ্রাচ্যের নিরাপত্তার পুরনো হিসাব বদলে দিতে যাচ্ছে? মক্কা যখন সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তি করল, তখন খুব দ্রুত একটা শব্দ সামনে চলে এলো, মুসলিম ন্যাটো। কিন্তু মক্কা প্যাক্ট কি সত্যিই মুসলিম ন্যাটো? ইরান কি এতে যোগ দিচ্ছে? বাংলাদেশ কেন এতে আগ্রহ দেখাচ্ছে? ভারত কেন বিষয়টি সতর্কভাবে দেখছে? চলুন একটু গুছিয়ে আলোচনা করি। মক্কা প্যাক্ট আসলে কি? 7 আগস্ট 2026 মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান স্বাক্ষর করে মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট। চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল 3 দেশের যে কোনো একটির উপরে সশস্ত্র হামলা হলে 3 দেশের উপরেই হামলা হিসেবে বিবেচনা করা হবে। একই সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক সমন্বয় এবং যৌথ প্রতিরোধ সক্ষমতা বাড়ানোর কথা বলা হয়েছে। অর্থাৎ ধারণাটি খুব সহজ, একজনের নিরাপত্তা সবার নিরাপত্তা। এই জায়গাটি ন্যাটোর আর্টিকেল 5-এর সঙ্গে তুলনার জন্ম দিয়েছে। তবে মক্কা প্যাক্টকে এখনই ন্যাটোর সঙ্গে তুলনা করা যাবে না। ন্যাটোর মতো এর সমন্বিত সামরিক কমান্ড, যৌথ বাজেট বা বহু দশকের প্রাতিষ্ঠানিক কাঠামো নেই। এমনকি চুক্তির পূর্ণাঙ্গ আনুষ্ঠানিক পাঠও এখানে প্রকাশ করা হয়নি। তাহলে এই জোট এখন কেন? এর পেছনে রয়েছে 2026 সালের ইরান যুদ্ধের অভিজ্ঞতা। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের সংঘাতের মধ্যে উপসাগরীয় দেশগুলোও হামলার ঝুঁকিতে পড়ে। সৌদি আরবের জন্য সবচেয়ে বড় প্রশ্ন হয়ে ওঠে, আমেরিকার নিরাপত্তা ছাতা কি সব পরিস্থিতিতে যথেষ্ট? মক্কা প্যাক্টকে তাই শুধু 3টি মুসলিম দেশের বন্ধুত্ব হিসেবে দেখলে পুরো ছবিটা পাওয়া যাবে না। এটি এক অর্থে সিকিউরিটি ডাইভার্সিফিকেশন, অর্থাৎ কোনো একটি শক্তির উপরে অতিরিক্ত নির্ভর না করে নিজেদের মধ্যে নতুন নিরাপত্তা ব্যবস্থা তৈরির চেষ্টা করা। এই জোট কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এই জোটের প্রতিষ্ঠাতা 3 দেশ 3 ধরনের শক্তি নিয়ে এসেছে। পাকিস্তানে রয়েছে বড় সামরিক বাহিনী এবং পারমাণবিক সক্ষমতা,
তুরস্কের রয়েছে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনী, ড্রোন ও দ্রুত বিকাশমান প্রতিরক্ষা শিল্প। আর সৌদি আরবের রয়েছে বিপুল অর্থনৈতিক সক্ষমতা এবং উপসাগরীয় অঞ্চলে গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থান। 3 দেশ মিলিয়ে প্রায় 14 লাখ সক্রিয় সেনা, 3,500-এর কাছাকাছি যুদ্ধবিমান এবং 6,000 ট্যাঙ্ক। সংখ্যার হিসেবে এটি নিঃসন্দেহে বড় একটি সামরিক জোট। এই 3টি সক্ষমতা যদি সত্যিই একটি কার্যকর নিরাপত্তা কাঠামোর মধ্যে আসে, তাহলে এটি মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার মধ্যে একটি নতুন স্ট্র্যাটেজিক লিঙ্ক তৈরি করতে পারে। ইরান কি যোগ দিচ্ছে? এখানেই সবচেয়ে বেশি বিভ্রান্তি। আর সেই বিভ্রান্তি খোদ ইরানের ভেতর থেকেই আসছে। ইরানি পার্লামেন্ট সংশ্লিষ্ট সংবাদ সংস্থার একজন কর্মকর্তা দাবি করেছিলেন, তেহরান আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছে এবং বিষয়টি বিবেচনাধীন। কিন্তু কয়েকদিনের মধ্যেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই দাবি অস্বীকার করে বলেন, আনুষ্ঠানিক কোনো আমন্ত্রণ আসেনি, তবে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে 3 দেশের সঙ্গে আলোচনার প্রস্তাব হয়েছে। অর্থাৎ ইরান নিজেও এই প্রশ্নে দ্বিধাবিভক্ত। এখন পর্যন্ত পরিষ্কার কথা হলো, ইরান মক্কা প্যাক্টের আনুষ্ঠানিক সদস্য নয়। তবে এই জোটে ইরান সত্যিই যোগ দিলে বিষয়টি কিন্তু আরও আকর্ষণীয় হয়ে উঠবে। কারণ বর্তমান বাস্তবতায় সৌদি আরব ও ইরান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী হলেও একই নিরাপত্তা কাঠামোর মধ্যে তাদের আনার চেষ্টা হলে মক্কা প্যাক্টের চরিত্রই বদলে যাবে। বাংলাদেশ কোথায়? বাংলাদেশ এখনও মক্কা প্যাক্টের সদস্য নয়, তবে ঢাকার আগ্রহের কথা প্রকাশ্যে এসেছে। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ককে ঘিরে কোনো অর্থনৈতিক বা প্রতিরক্ষা কাঠামোয় অংশ নেওয়ার সম্ভাবনাকে বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে। তবে সিদ্ধান্ত হবে বাংলাদেশের নিজস্ব স্বার্থ ও পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতা বিবেচনা করে। অর্থাৎ আগ্রহ আছে, সিদ্ধান্ত হয়নি। ঢাকার জন্য বিষয়টি শুধু ধর্মীয় সংহতির প্রশ্নও নয়। সৌদি আরব ও তুরস্কের সঙ্গে সম্পর্ক, পাকিস্তানের সঙ্গে নতুন করে বাড়তে থাকা যোগাযোগ, প্রতিরক্ষা সহযোগিতা এবং একই সঙ্গে ভারতের সঙ্গে বর্তমান টানাপোড়েন, সবকিছু মিলিয়ে এর একটি বড় কৌশলগত মাত্রা আছে। তবে প্রতিরক্ষা জোটে যোগ দেওয়া মানে শুধু সামরিক সহযোগিতা নয়। ভবিষ্যতের কোনো সংঘাতে সদস্য হিসেবে বাংলাদেশের কী ধরনের বাধ্যবাধকতা তৈরি হবে সেটিও গুরুত্বপূর্ণ। ভারতের উদ্বেগ কোথায়? দিল্লির প্রধান উদ্বেগের জায়গা সম্ভবত পাকিস্তান। কারণ পাকিস্তান শুধু এই জোটের সদস্য নয়, তুরস্কের সঙ্গে তার ঘনিষ্ঠ সামরিক সম্পর্কও রয়েছে। এর সঙ্গে যদি সৌদি আরব যুক্ত হয়, তাহলে ভারতের পশ্চিম দিকে একটি নতুন প্রতিরক্ষা সমীকরণ তৈরি হচ্ছে। আর বাংলাদেশ যদি ভবিষ্যতে এতে যুক্ত হয়, তাহলে বিষয়টি ভারতের জন্য আরও সংবেদনশীল হয়ে উঠতে পারে। তবে এখানেও অতিরঞ্জন ঠিক হবে না। মক্কা প্যাক্টে একটি দেশ আক্রান্ত হলেই অন্য সদস্যরা স্বয়ংক্রিয়ভাবে যুদ্ধে নেমে যাবে, এমন পূর্ণাঙ্গ ন্যাটো স্টাইল মেকানিজম এখনও নেই। তাই এটিকে এখনই ভারত বিরোধী সামরিক জোট হিসেবে দেখার কারণ নেই। বরং ভারতের জন্য মূল প্রশ্ন হলো, দক্ষিণ এশিয়া এবং পশ্চিম এশিয়ার নিরাপত্তার সমীকরণ কি ধীরে ধীরে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে? যুক্তরাষ্ট্র কেন উল্টো স্বাগত জানাচ্ছে? এখানেই সবচেয়ে মজার ব্যাপার। যে চুক্তিকে কেউ কেউ আমেরিকার নিরাপত্তা ছাতার বিকল্প হিসেবে দেখছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটিকে প্রকাশ্যেই স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মক্কা চুক্তি করেছে দেখে তিনি খুবই আনন্দিত। তার মতে এটি দেখাচ্ছে দেশগুলো নিজেদের প্রতিরক্ষার দায়িত্ব আরও অর্থবহভাবে নিজেদের হাতে নিচ্ছে। কেন? কারণ ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরেই মিত্রদের নিজেদের প্রতিরক্ষায় বেশি দায়িত্ব নেওয়ার কথা বলে আসছে। তাই ওয়াশিংটনের দৃষ্টিতে বিষয়টি এমনও হতে পারে, আমেরিকাকে বাদ দেওয়া নয়, বরং আমেরিকার উপরে নিরাপত্তা নির্ভরতা কিছুটা কমিয়ে আঞ্চলিক মিত্রদের নিজেদের সক্ষমতা বাড়ানো। তবে দীর্ঘমেয়াদী ফল কি হবে সেটা এখনো পরিষ্কার নয়। এই জোট যদি সত্যিই শক্তিশালী হয়, তাহলে ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোতে আমেরিকার একচ্ছত্র প্রভাব কিছুটা কমতে পারে। চীন ও রাশিয়ার জন্য এর অর্থ কী? চীনের জন্য মক্কা প্যাক্ট গুরুত্বপূর্ণ হওয়ার কারণ খুব পরিষ্কার। পাকিস্তান চীনের ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার। সৌদি আরবের সঙ্গেও বেইজিংয়ের সম্পর্ক দ্রুত গভীর হচ্ছে। ফলে এই জোট শক্তিশালী হলে চীন সরাসরি সদস্য না হয়েও এর নতুন নিরাপত্তা ও অর্থনৈতিক পরিবেশ থেকে সুবিধা পেতে পারে। রাশিয়ার ক্ষেত্রেও বিষয়টি আরও বৃহত্তর অর্থে গুরুত্বপূর্ণ। বিশ্ব যদি এমন একটি ব্যবস্থার দিকে যায় যেখানে আঞ্চলিক শক্তিগুলো নিজেদের নিরাপত্তা কাঠামো নিজেরাই তৈরি করছে, তাহলে সেটি মস্কোর বহুকেন্দ্রিক বা মাল্টিপোলার বিশ্ব ব্যবস্থার ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ মক্কা প্যাক্ট শুধু 3 দেশের চুক্তি নয়, এটি এমন একটি বৈশ্বিক প্রবণতার অংশ হতে পারে যেখানে রাষ্ট্রগুলো একই সঙ্গে একাধিক শক্তির সঙ্গে সম্পর্ক রেখে নিজেদের কৌশলগত জায়গা তৈরি করছে। দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে সুন্দর করে লিখে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা এখনো নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।